পক্ষে বিপক্ষে উভয়দের আলোচনা আমি শুনেছি এবং এখন কিরণের অত্যন্ত সারগর্ভ বক্তব্য শুনলাম। আমার সামনে মাননীয় বিচারকবৃন্দ আছেন, ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতেও আমি নিশ্চিত যে ওনাদেরও অনেক কিছু বলার ছিল। তবে আমি এটাকে আপনারা বলেছেন তো ছায়া সংসদ, তাই তো? এই ছায়া সংসদ ওনাদের যুক্তিতর্কে ছায়া থেকে কায়া লাভ করেছে এবং আমি শুনতে শুনতে মনে হচ্ছিল ওই কায়া যেন মায়া হয়ে যাচ্ছে। তো আমাদের জীবনের ভিতরে এই ছায়া কায়া এবং মায়ার সংঘাত অনবরত থাকে এবং আজকের এই যে আলোচ্য বিষয় ছিল তার ভিতরেও এটা প্রতিফলিত হয়েছে। কোনো কোনো সময় এটা ছায়া, কোনো সময় এটাকে কায়ার সাথে যুদ্ধ করছে, আবার কোনো সময় মনে হচ্ছে এটা দুটো একটাই ঠিক না, অন্য কোনো মায়ার পিছনে কি আমরা ছুটছি নাকি। সেহেতু এটা খুবই সফলভাবে ওনারা দুই পক্ষ এই মায়াজাল সৃষ্টি করতে পেরেছেন। ওনাদের আপনারা ভালো করে তালি দেন আমি মনে করি। উভয় পক্ষই ভালো বলেছেন। দেখেন, ওনাদের একটা বক্তব্য ছিল যা হয় বিতর্কে, যে আপনি এমন একটি চূড়ান্ত বক্তব্য দেন যেটাকে মনে হয় এটিই তো শুধু না, আরো তো কিছু আছে। ওই যে আমি বললাম ছায়ার সাথে মায়া আসে তো, এবং তখন আবার অন্য পক্ষ এমন একটা বিষয়কে দিয়ে আসেন সেটা হয়তো ওই ছায়ার কিন্তু কায়া না। ওই দেখুন ওনারা কি বললেন, ওনারা বললেন যদি অর্থ সংগ্রহ না হয় তাহলে উন্নয়ন পরিচালিত হবে কেমন করে। এটাই তো ওনাদের মূল যুক্তি ছিল, যে অর্থ সংগ্রহ যদি না হয় তাহলে উন্নয়ন কার্যক্রম কিভাবে পরিচালিত হবে, নহলে দেশের যে সমস্ত আগামী দিনে চ্যালেঞ্জ আসছে সেগুলি মোকাবেলা করা যাবে না এবং একই সাথে এটা বৈদেশিক ঋণ নির্ভর ইত্যাদি হয়ে যাবে। এটা হলো ওনাদের মূল বক্তব্য ছিল। এটাকে ওনারা বিভিন্ন ভাবে বলেছেন। আর ওনাদের মূল বক্তব্য ছিল এই টাকা দিব কেন, দুর্নীতিতে তো সব খেয়ে ফেলবে। ওনাদের পুরো আলোচনাটার মূল বিষয়টা ছিল যে কাঠামোগত সংস্কার হয় নাই এবং বা সেই কার্যকর না, এবং সেহেতু যাই টাকা দিব সেটা ওনারা ব্যবহার করবেন। আমি প্রথম আপনাদের দুই আলোচনার ভিত্তিতে বলি, যেই তথ্য উপাত্তের সূত্র বলবেন না সেই তথ্য উপাত্ত আপনাদের সাথে সাথে আপত্তি দেওয়া উচিত। যখনই কোনো তথ্য উপাত্ত ওনারা বলবেন সেটার আপনারা আপত্তি দিতে হবে যদি উৎস না বলতে পারে, এবং সেইটা যদি প্রাসঙ্গিক না হয় সময়ের দিক থেকে তাহলেও আপত্তি দিবেন। এবং আপনারা লক্ষ্য রাখবেন, তার মানে হলো এই যে ওনারা যেই পক্ষ যেই তথ্য উপাত্ত দেন না কেন অপর পক্ষকে তার জন্য প্রস্তুত হয়ে আসতে হবে যে অন্য বিষয়টা কি বলে। আরেকটা খেয়াল করেন, অনেক সময় আপনারা ব্যবহার করেন, আপনারা আলোচনাটা হয়েছে রাজস্ব আদায়ের উপরে আর আপনারা আলোচনাটা করেছেন রাজস্ব ব্যয়ের উপরে। কোন কোন ক্ষেত্রে আপনারা ব্যয় থেকে, রাজস্ব ব্যয় থেকে আপনারা ব্যক্তি ব্যয়ে চলে গেছেন, অন্য প্রাতিষ্ঠানিক আলোচনায় চলে গেছেন। সেহেতু ওইটা রাজস্ব আদায়ের যে প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক অর্থনীতি ছিল সেটার ভিতরে সীমাবদ্ধ থাকে নাই। দুটোর ক্ষেত্রে তাই হয়েছে। এইটাতে যেটা বের হয়, এবং আপনারা যদি একটু আগে কিরণের বক্তব্য শুনে থাকেন, ওনার 10 দফার 8 দফাই হলো ব্যয় নিয়ে, রাজস্ব আদায় নিয়ে না। অর্থাৎ এটা দিয়ে এইটাই বোঝা যায় যে পৃথিবীতে যদি আপনি রাজস্ব ব্যয়কে সঠিকভাবে না করেন তাহলে আপনার করদাতাদের উৎসাহ সেখানে থাকে না। এইটা একটা বড় যুক্তি আর কি। তো এখন ওনারা যখন বলেছেন যে কর আদায় না হলে হবে না, ওনারা কিন্তু কর আদায়ের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোকে কিন্তু মোকাবেলা করার কথা বলেননি। আমি আশ্চর্য হয়েছি, আপনারা একবারও বলেন না যে কর ব্যবস্থাপনাকে ডিজিটাইজেশন করা হচ্ছে। ডিজিটাইজেশন করার মাধ্যমে করদাতা এবং কর গ্রহীতার মধ্যখানে সম্পর্ককে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, এবং এইবার সমস্ত সরকারি কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে অনলাইনে সাবমিশন করার জন্য। এই তো এই একটা বড় যুক্তি আপনাদের কাছে ছিল, এটাকে আপনারা ব্যবহার করেননি আর কি। আর ওনারা যেই সমস্যাটা করছেন সেটা হলো ওনারা করের কথা আলোচনা করতে গিয়ে খেলাফি ঋণ বলছেন, ওনারা করের কথা আলোচনা করতে গিয়ে যমুনা ব্রিজের অন্য ঘটনা বলছেন,
তো এইগুলি আসলে মনে রাখতে হবে যে এটা কর সম্পর্কিত কিনা, এইটাকে এবং কর ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত কিনা, নাকি এটা অন্য কোনো ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত। এই মাথাতে আপনার সবসময় পরিষ্কারভাবে, আমরা এটাকে বলি স্কোপিং, মানে পরিধিটাকে সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে। আপনারা কেউই কিন্তু উভয় পক্ষই পরিধির বাইরে চলে যাচ্ছেন, কিন্তু কেউ কাউকে কিন্তু আপনারা চ্যালেঞ্জ করে আটকান নাই। আপনাদের পয়েন্ট অফ অর্ডার হতে পারতো প্রতি মুহূর্তে যে পরিধির বাইরে যে এক একজন আরেক বিষয়ের ভিতরে কথা বলছে, এই মনোযোগ রাখাটা গুরুত্বপূর্ণ। আমি দু একটি কথা আপনাদের বলি। সেটা হলো, বাংলাদেশের এই মুহূর্তে কর আহরণের মাত্রা পৃথিবীর ভিতরে সর্বনিম্নদের ভিতরে অন্যতম। আমাদের এই অঞ্চলের ভিতরে, যেখানে নেপালে আমাদের চেয়ে আয় মাথাপিছু কম, তারাও কর আমাদের চেয়ে বেশি দেয় দেশজ আয়ের। আপনাদের আরেকটা সমস্যা আমি আপনাদের উল্লেখ করি, একটা ছাত্র, অর্থনীতির ছাত্র হিসেবে, কোনো সময় লক্ষ কোটি টাকা দিয়ে বোঝা যায় না। কারণ হলো, অর্থনীতিটাও তো বড় হচ্ছে, ছোট হচ্ছে। সেহেতু ওই লক্ষ কোটি টাকাটা আসলে অর্থনীতির কত শতাংশ, আমরা ইকোনমিক্সরা সবসময় রিলেটিভ নাম্বার পছন্দ করি, আনুপাতিক সংখ্যা পছন্দ করি। এটা 8%-এর নিচে এখন, ছিল একসময় 9-10%, এবার আরো কমে যাবে। কিন্তু বড় সমস্যা হলো আরো অন্য জায়গায়। বাংলাদেশের কর কাঠামো যে শুধু কর আয়তন যে শুধু অর্থনীতির তুলনায় ছোট তা না, এটা একই সাথে অনেক বেশি বৈষম্য নির্ভর। অর্থাৎ আপনার 2/3 আসে হলো পরোক্ষ করের থেকে, প্রত্যক্ষ কর কম। অর্থাৎ যেই মানুষটার আয় নির্বিশেষে আপনি সে যা কিনে সেখানে যা ভ্যাট দেয়, আপনি আমি আরো অনেক সচ্ছল পরিবারের থেকে আসার পরেও সেখানে আমরা সে একই পরিমাণে ভ্যাট দিই, এবং সেই ভ্যাটের কোনো কোনো ক্ষেত্রে হয়তো ব্যত্যয় দেওয়া আছে, বেবি ফুড বা অন্য ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রে তো সেটা নাই। সেহেতু আমাদের এই প্রথম বিষয় যদি থাকে সম্পদ আহরণ, আপনারা একই সাথে আপনাদের বলতে হবে কাঠামোগত পরিবর্তন। ওই করকে প্রত্যক্ষ করের উপর আমাদের নিয়ে যেতে হবে। দেখেন, আরেকটা বড় সমস্যার ভিতর যেটা রয়ে গেছে সেটা হলো যে এই যে পদ্ধতিতে আমরা কর আহরণ করি সেটারও পরিবর্তনের ব্যাপার আছে। আপনারা তো নিজেরা যান বিভিন্ন দোকানে, না? ওখানে তো ইলেকট্রনিক ক্যালকুলেটিং মেশিন থাকার কথা। ভ্যাট দেওয়া আপনার কাছ থেকে নেয়, আপনি এটা রসিদ নিতে পারতেন, কিন্তু নাগরিক হিসেবে তো আপনারা সেইটা দাবি করেন না। আপনারা তো ওখানে যে মেশিন নাই, সে মেশিন থাকলেও মেশিনকে ব্যবহার না করে আপনারা কাঁচা রসিদ নেন। সো নাগরিকদের যে ভূমিকাটা ওখানে আছে সেটা হলো না। আপনারা সকলে চটুলভাবে কিছু ব্যক্তির নাম বললেন রাজনৈতিক বিভিন্ন কারণে, পরিস্থিতির কারণে, কিন্তু যে সমস্ত শক্তিগুলো এটাকে পরিচালনা করে, অর্থাৎ এটা আমলা করে, ব্যবসায়ীরাও করে, রাজনীতিবিদরা করে, আমরা নাগরিকরা এটাকে প্রশ্রয় দিই, এই কথাটা একবারও আপনারা ভালো করে বললেন না। কারণ নাগরিক শক্তি এইখানে হলো সর্বাপেক্ষা বড় শক্তি। আমি অন্য দু একটি কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। সেটা হলো, এই কর ব্যবস্থাপনার সংস্কারের বিষয়টি যেভাবে এসেছে এবং আরো আসতে পারত, সেটা আমাকে কিছুটা আমাকে অপেক্ষা করতে হয়েছে আপনাদের কাছ থেকে শোনার জন্য। ডিজিটাইজেশন একটা বড় বিষয়, এটা তো আমি আপনাকে বললাম। আরেকটা বড় বিষয় হলো একটা অভিন্ন সংযুক্ত জাতীয় তথ্য ভান্ডার। যে লোকটা ট্যাক্স দেয় কি ট্যাক্স দেয় না, সে তার যে আবার বিজনেস ট্র্যাক একটা টিআইএন আছে, তার সাথে বিআইএন আছে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, তার একটা ভ্যাট নাম্বার আছে, তার একটা জাতীয় পরিচয়পত্র আছে, তার আবার ফ্যামিলি কার্ড আছে, তার আবার ওখানে ভর্তুকির কার্ড আছে, তার অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা, ব্যাংকের কার্ড ইত্যাদি আছে। এই সবগুলো তথ্যকে যদি আপনি একত্রিত না করেন, তাহলে তার সামগ্রিক আয় এবং সামগ্রিক অবস্থান কিন্তু আমরা পরিষ্কার করে বুঝি না। অর্থাৎ তিনি ট্যাক্স দেন হয়তো 1 লক্ষ টাকা, আবার যেয়ে দেখেন তার একটা সামাজিক সুরক্ষার কার্ড রয়েছে। ওই লোকটা তো এই সামাজিক সুরক্ষার কার্ড তো থাকার কথা না তার বাড়িতে। এই যে বৈপরীত্যটা আছে, এই বৈপরীত্যটা ধরতে হলে আমাদের অবশ্যই অনেক বেশি এই অভিন্ন তথ্য ভান্ডার এবং আবার আমি বলছি তথ্য প্রযুক্তির ব্যবহারটা একটা বড় হাতিয়ার হিসেবে আসবে।
আরেকটা আমি আপনাদের উল্লেখ করতে চাই, সেটা হলো কর আহরণের ক্ষেত্রে প্রায় সব দেশেই এখন মূল কর আহরণ হয় উৎসে কর। কারণ আপনি বাজার ব্যবস্থার ভিতর দিয়ে পরোক্ষ কর নেবেন, কিন্তু মূল আয় করটি কিন্তু আপনার উৎসে আসতে হবে, ওটা স্বচ্ছতায় থাকে। এইটা আমার ব্যবসায়ীরা খুব স্বচ্ছন্দ বোধ করেন না আমার উৎসে করের ক্ষেত্রে। কিন্তু উৎস কর এইটা আধুনিকভাবে আমাদের আগাতে হবে। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হলো উৎসে কর যে আমি দিলাম, আমার চূড়ান্ত বিচার যখন হয়, আমি ট্যাক্সের ফাইলিং যখন করি, তখন যদি আমি বেশি দিয়ে থাকি, সরকার তোমাকে ফেরত দেয় না। ও একবার যা ঢোকে তা তো আর বেরোয় না। তো সেই জন্য উৎসে করের আধুনিকায়ন পৃথিবীতে এটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আসবে। এটাতে কর ব্যবস্থার ভিতরে স্বচ্ছতার বিষয়টি আসে। আরেকটা যেটা আপনাদের মানে সকলেরই বুঝার বিষয়, সেটা হলো যে, এবং এটা কার্যত হয়েছে, আপনার সম্পদের আলোচনা ব্যয়ের আলোচনার বাইরে রেখে করা খুবই মুশকিল। এইটাই হলো আপনার জবাবদিহিতার জায়গা, এবং সেই জবাবদিহিতার জায়গা থেকে আমাদের দেখতে হবে যে রাজস্বর কি পরিস্থিতি এবং তার কে দিচ্ছে এবং কে কি পাচ্ছে। সেটার জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি দুটো জিনিস আপনাদের মনোযোগ আকর্ষণ করি, আলোচনা হতে পারত। সেটা হলো যে আইএমএডির কি ভূমিকা, অর্থাৎ বাজেট যে বাস্তবায়ন হয় তার গুণমান সম্পন্ন গুণমানকে মূল্যায়ন করবে কে। এবং আপনি দেখবেন আইএমএডি যেটা হলো পরিবীক্ষণ এবং আপনার মূল্যায়নের যে বিভাগটি আছে পরিকল্পনা কমিশনে, তারা শুধুমাত্র টাকা ব্যয় হলো কিনা এইটার উপর ভিত্তি করে মূল্যায়ন করেন, মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করেন। অর্থাৎ টাকা খরচ হয়েছে পুরোটা, হ্যাঁ 100% এটা সফল। আসলে ওই টাকা খরচ করে যেই সহযোগ আমার পাওয়ার কথা ছিল, যেই ফলাফল পাওয়ার কথা ছিল, সেই ফলাফলটা পেয়েছি কি পাই নাই, ওইটা কিন্তু ওনারা মূল্যায়ন করে না। আগামী দিনে যদি আমার টাকার ব্যবহারের, সরকারি টাকা ব্যবহারের যদি সঠিক ফলাফলের মূল্যায়ন না হয়, তাহলে আমার রাজস্ব আদায় করার ক্ষেত্রে নৈতিক অবস্থান দুর্বল হয়ে যাবে। কারণ আমি যেই টাকাটা দিচ্ছি সেটাকে আমাকে ফলাফলে আমার পেতে হবে। আর একটা কথা আমি যে আলোচনাটা বড়ভাবে আসে নাই, সেটা হলো তিনটি বিষয় থাকে আর্থিক খাতের এই আলোচনায়: রাজস্ব আদায়, রাজস্বের ব্যবহার এবং রাজস্ব ঘাটতি। ঘাটতির আলোচনাটা আরো জোরভাবে আসতে পারত। ঘাটতির আলোচনাটা কি, বাংলাদেশে এখনো 4-5% জিডিপির অংশ হিসেবে আছে। আমার ঘাটতি কিন্তু সেই অর্থে বড় হয়নি। আর ঘাটতি বাজেট করে এটাতে আর্তনাদ করার কোনো কারণ নেই। আরে আপনি যখন বাড়ি বানান, আপনি ঋণ নেন না? ঋণ নিয়েই তো আপনি বাড়ি বানান। কারণ যে কোনো একটি সম্পদ সৃষ্টি করতে হলে ঋণের টাকা লাগে। বিষয়টা হলো আপনি যেই সম্পদ সৃষ্টি করছেন তা দিয়ে টাকাটা শোধ দিতে পারবেন কি পারবেন না, এইটা হলো বিষয়। কিন্তু যেটা আমাদের যেখানে সমস্যা দাঁড়াচ্ছে, সেটা হলো যে আমি কোথা থেকে টাকা দিয়ে এইটাকে সাময়িকভাবে মেটাবো, অর্থাৎ আমি টেকসই ঘাটতি অর্থায়ন করতে পারছি কিনা। আপনি যদি জিজ্ঞেস করেন যে যদি রাজস্ব আদায় করা যদি সমস্যা হয়, যদি আমার সেই টাকাকে সঠিক ফলাফলের ভিত্তিতে খরচ করা যদি একটা সমস্যা হয়, তার চেয়ে কম সমস্যা না আমার একটি টেকসই ঘাটতি অর্থায়ন করা। আমি যে এই মুহূর্তে যে অর্থায়নটা করছি, এইবারের সরকার যে এই আপনার ইন্টারিম সরকার করছেন, অন্তর্বর্তীকালীন সরকার, পুরোটাই প্রায় ব্যাংকের থেকে ঋণ নিয়ে। এবং ব্যাংকের থেকে ঋণ নেওয়া বিদেশি সাহায্যকে ব্যবহার করতে না পারা দুর্বলতার লক্ষণ। এবং ব্যাংকের থেকে আমি যখন ঋণ নেই এবং এই ব্যাংকগুলোর স্বাস্থ্য যখন দুর্বল, তখন যদি আমি তার তারল্য নিয়ে যাই, আবার অপরদিকে যদি সুদের হার বৃদ্ধি থাকে, তাহলে অবশ্যই আপনার ব্যক্তিখাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। আবার এই ব্যক্তিখাত চক্রাকারে আপনাকে কম রাজস্ব দিবে। অর্থাৎ অর্থনীতিতে এই চক্রটা যে কোথায় শুরু আর কোথায় শেষ, এটা নির্ভর করে আপনি আজকে এই বিতর্কে কোন পক্ষে দাঁড়িয়ে আছেন তার উপরে। আপনি যদি ওই পক্ষে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনি বলবেন আদায়টাই বড় জিনিস। ওই পক্ষের বসলে পরে আপনি বলবেন খরচটা ঠিক করা এটি ঠিক জিনিস। আর বোধহয় মধ্যখানে বসলে আমি বলবো টেকসই অর্থায়নটাই বোধহয় ঠিক জিনিস। এটার ভিতরে এটা সবই নির্ভর করে কার দৃষ্টিতে আমরা দেখি, কার দৃষ্টিতে আমরা দেখি, স্বল্প মেয়াদে দেখি না দীর্ঘ মেয়াদে দেখি।
একটা কি অন্তর্বর্তী সরকারের মেয়াদে দেখি, নাকি একটা নির্বাচিত সরকারের 5 বছরের মেয়াদে দেখি? সেহেতু এইটাও একটা বড় বিষয় যে আমি কোন সরকারের কি মেয়াদে কাকে দিয়ে আমি এই বাজেট এই মুহূর্তে আমি সামনে নিয়ে আসছি। আমাদের মনে রাখতে হবে এইটি ছায়া সংসদ, কিন্তু বাংলাদেশে একটি কায়া সংসদ খুব জরুরি দরকার। যতক্ষণ পর্যন্ত আমার ওই কায়া সংসদ না আসছে, এই ছায়া সংসদে আমাদের দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে, এবং সেটা আগামী দিনের যেন আমাদের অন্য কোনো এমন মায়া সৃষ্টি না করে যাতে আমরা জাতীয় লক্ষ্য থেকে বিচ্যুত না হই। ওই জাতীয় লক্ষ্যের দিকে নজর রেখে আমি মনে করি আজকের এই আলোচনা যথোপযুক্ত সময় হয়েছে, যথেষ্ট যুক্তিতর্কের মাধ্যমে হয়েছে। যারা করলেন তাদের দেখে আমার গর্ব লাগছে যে আগামী দিনের বাজেট যাদের হাতে আছে তারা আমাদের চেয়ে আরো অনেক বেশি ভালো কাজ করবে। আপনাদের অভিনন্দন, ভালো থাকবেন। ভট্টাচার্যের কাছে বেশ কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্ন উত্তর দিবেন। তবে স্যার যেটা খানিকটা উল্লেখ করার চেষ্টা করলেন যে এই ছায়া সংসদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার তো নিশ্চয়ই দেশ পরিচালনা করছে। আমরা মনে করি সেটি হচ্ছে যে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যখন দেশ পরিচালিত হবে তখন আর্থিক খাতের যে সুশাসন ফিরিয়ে আনা, আমাদের যে আয় বৈষম্য দূর করা, এবং যে ঘোষিত সময় যদি নির্বাচন না হয়, বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে যাচ্ছে, তাহলে কিন্তু বাংলাদেশের যে এই যে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত যে আয় বৈষম্য সেটি বাড়তে থাকবে, আমাদের বিনিয়োগ ব্যাহত হবে, আমাদের নানা খাত ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমরা মনে করি যে ঘোষিত সময়ের মধ্যে বাংলাদেশে একটা নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। স্যারের কাছে কিছু প্রশ্ন আসছে, স্যার সে প্রশ্ন উত্তর দিবেন। আমি যখন ছোট ছিলাম তখন মনে করতাম যে সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। এখন বয়স হওয়ার পরে বুঝেছি সঠিক প্রশ্ন দেওয়াটা উত্তর জানার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে প্রশ্নগুলো এসেছে খুবই সঠিকভাবে এসেছে। যারা প্রশ্ন দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। কারণ সঠিক প্রশ্ন করতে পারাটাই একটা বড় বিষয়, এবং আমাদের এই সঠিক প্রশ্ন যে হয় না আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, সেটার অভিজ্ঞতাও তো আমাদের আছে, সেটাও তো আমরা জানি। আমরা আপনার নেতৃত্বে অর্থনৈতিক উপর শ্বেতপত্র কমিটি গঠন করেছিল, কমিটির সুপারিশ কি বাস্তবায়ন করেছে? আমাদের অনেকগুলো আছে যেগুলি চলমান আছে, বাস্তবায়নের প্রক্রিয়ার ভিতরে আছে। অনেকগুলো আমরা দেখেছি যে সেইভাবে হয়নি, আবার আশা করি যে অনেকগুলো আগামীতে হবে। সেহেতু আমি এটার মূল দায়িত্ব ছিল কিন্তু আগামী দিনের সুপারিশ এর জন্য না, এর মূল দায়িত্ব ছিল এই সরকার অর্থনীতিকে কি অবস্থায় পেয়েছে সেই উত্তরাধিকারটাকে বুঝা। আমি ইংরেজিতে বলেছি গ্রাউন্ড জিরো, অর্থাৎ একটি স্বচ্ছতার অনুশীলন হয়েছে এখানে, এ ট্রান্সপারেন্সি এক্সারসাইজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ দ্য বেঞ্চমার্ক, যে ভিত্তিভূমির উপরে এই সরকার দায়িত্ব নিয়েছে সেটা আমরা সঠিক সময়ে যথোপযুক্তভাবে যথেষ্ট যোগ্যতা নিয়ে করেছি। আপনারা খেয়াল রাখবেন, আমরা একটা আপনারা জানেন যে যারা কাজ করেছেন আমার সহকর্মীরা, তারা কোনো ধরনের পারিশ্রমিক নেন নাই। আমাদের হিসাবে এটা প্রায় 25 কোটি টাকার কাজ হয়েছে যদি আমরা বিদেশি কনসালটেন্ট দিয়ে করতাম। এবং এটার ভিতর দিয়ে বাংলাদেশের অর্থনীতিবিদ যারা আছেন, অর্থনীতি চর্চা করেন, তাদের মেধার একটি সংযুক্ত এবং যৌথ প্রতিফলন আমরা এটার ভিতর দিয়ে ঘটাতে পেরেছি। এটা শুধু এই পুস্তিকা না, এটা বাংলাদেশের পেশাজীবীদের অন্তর্নিহিত শক্তিকেও আমরা এটার ভিতর দিয়ে দেখাতে পেরেছি। আপনারা সাথে ছিলেন। এটা আগামী দিনে একটি বেঞ্চমার্ক হিসেবে, ভিত্তি হিসেবে, রেফারেন্স ডকুমেন্ট হিসেবে থাকবে। আপনারাও বিভিন্ন সময় আজকে আলোচনায় বলেছেন বিদেশি ঋণের পরিশোধের চাপটা কি ঝুঁকিপূর্ণ কিনা। বিদেশি ঋণের চাপ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, বিলিয়ন ডলার করে বছর বছর বাড়ছিল। কিন্তু বর্তমান সরকারকে আপনি ধন্যবাদ দিবেন, এই সময়কালে 5 বিলিয়ন ডলারের উপর তারা বিদেশি ঋণ পরিশোধ করেছেন। এই সরকারের এই সময়কালের অন্যতম বড় সাফল্য যদি আমার বলতে হয় তাহলে সেটা হলো বিদেশি ঋণের চাপ তারা কমিয়ে নিয়ে এসেছেন এবং বিদেশি ঋণ পরিশোধ করেছেন যেগুলি বাকি ছিল। ওইগুলো যদি পরিশোধ না হতো তাহলে এখন জ্বালানি আমদানি করা আমাদের জন্য আরো অনেক বেশি কঠিন হয়ে উঠত। সেইটা সরকারের সামগ্রিকভাবে বড় সাফল্য জায়গাটা হলো বহির খাত, এখানে রেমিটেন্স, এক্সপোর্ট, একই সাথে আমাদের দায় দেনা পরিস্থিতিকে জায়গাতে একটা নিয়ন্ত্রণে রাখা এবং একই সাথে আমাদের মজুদকে
বাড়ানো, টাকার মূল্যমানকে স্থিতিশীল করা ইত্যাদি, এবং যার ফলেই আমাদের এই ঝুঁকিটা আমরা কমিয়ে নিয়ে আসতে পেরেছি। সরকার কি গতানুগতিক বাজেট দিতে যাচ্ছে? আমি ইতিমধ্যে বলেছি, হ্যাঁ, এটা গতানুগতিক দুঃখজনকভাবে হতে যাচ্ছে। কারণ এইটা গতানুগতিক না করতে হলে যে কাঠামোগত বা গঠনমূলক যে আলোচনাটা দরকার, আমার পরিতাপ যে সেইটা সেইভাবে হয়নি। দেখুন, আমি আপনাকে সাধারণভাবে বলি, কি এই সাধারণ গতানুগতিক বাজেটের চরিত্র কি এটা আমরা জানি। আমি দু একটা আপনাকে বলি। একটা যেমন পরোক্ষ করের উপর নির্ভরশীলতা। তো কর বাড়াতে হবে, সবাই একমত হবে, কিন্তু পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমিয়ে প্রত্যক্ষ কর কিভাবে বাড়াবো, এইটার তো আপনার একটা দিক নির্দেশনা লাগবে। আমরা চোখের সামনে দেখছি বিত্ত বৈভব অসাম্য কিভাবে বৃদ্ধি পেয়েছে। 10% মানুষের হাতে 85% সম্পদ চলে গেছে। তাহলে সম্পদের কোন কোন জায়গাগুলি আমাদের করের দৃষ্টিগোচরের বাইরে রয়ে যাচ্ছে, আমাদের তাহলে সেগুলি করে খুঁজে বের করে আমার বলতে হবে। আমরা একসময় আলোচনা হয়েছিল, আমি যখন কিবরিয়া সাহেবের সাথে কাজ করেছিলাম, মাননীয় প্রয়াত অর্থমন্ত্রী, তখন আমরা চিন্তা করেছিলাম টেলিফোনের উপর দিব কিনা, এয়ারলাইন্সের টিকিটের উপর দিব কিনা, রেস্টুরেন্টে 25,000 টাকার উপরে বিল দিলে তার উপর দিব কিনা। এখন আমরা কি করছি? আমরা গাড়ির উপর দিচ্ছি, দ্বিতীয় গাড়ির উপরে আরো বাড়তি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। এইরকম জায়গাগুলো খুঁজে বের করা, যেটার মাধ্যমে বিত্ত বৈভবকে আমরা ধরে প্রত্যক্ষ করের ভিতর নিতে পারি। একই রকম দেখেন, ওই যে ব্যয়ের কথা আলোচনা হচ্ছিল, যেই প্রকল্পগুলো আছে সরকারের কাছে, এই প্রকল্পগুলোর আমরা বলেছি 40% ব্যয় ভুয়া এবং এটা অতি মূল্যায়িত প্রকল্প। সরকার এটাকে ABC ক্যাটাগরি করবে বলেছিলেন, অর্থাৎ কতে যেগুলি শেষ করতে হবে, খতে যেগুলি একটু আস্থা করা যাবে, গতে যেগুলিকে বাদ দিতে হবে। সেই পর্যালোচনা তো আমাদের সামনে আসেনি। সেহেতু বরঞ্চ দেখলাম আগে যে সমস্ত রক্তক্ষরণ হতো প্রকল্পগুলো, সেগুলো অব্যাহত থাকছে। আবার আমরা একই সাথে গরিব মানুষের পক্ষে সামাজিক সুরক্ষার জন্য যে প্রকল্পগুলো চাই, সেগুলো ঠিক মতো হচ্ছে না। ওই নীতি কাঠামোটা আলোচনা হলো না। এইটি গতানুগতিকতা, যে আমি কাঠামোগত পরিবর্তনগুলো কি করলাম, যার ফলে এই যে বৈষম্য বিরোধী চরিত্রটা আরেকটু বাড়লো কিনা। কিসে দিয়ে সরকার দেখাবে যে বৈষম্য বিরোধী চরিত্রটা এবারের বাজেটে বেড়ে আসছে, এটা দেখার অপেক্ষায় আমি আছি। বিনিয়োগ আকর্ষণের জন্য নির্বাচনের তারিখ কতটা জরুরি? বিনিয়োগ আকর্ষণ হলো এইবারের বাজেটের, আপনারা তো বলেছেন প্রধান হলো সম্পদ সংগ্রহ, রাজস্ব সংগ্রহ, আর আপনারা তো পুরোটাই বাদ দিয়ে দিয়েছেন। তো আমার যেটা সাধারণ হলো, দেশের ভিতরে অর্থনৈতিক স্থিতিশীলতা কিছুটা হলেও অর্জন করা গেছে, এবং এই অর্জনটা হয়েছিল বৈদেশিক খাতে, কিন্তু আর্থিক খাত এখনো ভঙ্গুর অবস্থার ভিতরে আছে। কিন্তু এই দুটোর মধ্যখান দিয়ে আগামী দিনে যদি এগোতে হয়, তাহলে কর্মসংস্থানটা গুরুত্বপূর্ণ। কর্মসংস্থানের জন্য বিনিয়োগ দরকার। বিনিয়োগটা আপনার সরকারি বিনিয়োগটা আছে অল্প, সেটাও কম, কিন্তু ব্যক্তি বিনিয়োগকে চাঙ্গা করাটাই হলো আগামী বছরের স্থিতিশীলতা রক্ষা, বিনিয়োগ চাঙ্গা করা এবং সামাজিক সুরক্ষাকে কার্যকর করা। আমি এই ত্রিবিধ লক্ষ্যের ভিতরে আগামী বছর দেখার আকাঙ্ক্ষা রাখি। এখন সেখানে যেটা হচ্ছে, ব্যক্তি বিনিয়োগ চায় 6 মাসের হিসাবে না, যে নীতিটা হবে তার ধারাবাহিকতা বুঝতে চায়, এবং নির্বাচন যদি আগামীতে হয়, তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা যেগুলির কথা এখন বলা হচ্ছে এবং সংস্কার, সেগুলি যে অব্যাহত থাকবে সেইটার আস্থা পেতে চায়। বাজেট নিয়ে তো সরকার রাজনীতিবিদদের সাথে আলোচনা করেছেন, এমনটা তো আমি শুনি নাই। যেহেতু রাজনীতিবিদদের সাথে আরো 10টা অনেক বড় বড় আলোচনা নিয়ে সরকার ব্যস্ত, সেহেতু আমার দুঃখের অর্থনীতি আলোচনায় তাদের স্থান পায়নি, এবং সেইটা যদি পেত তাহলে ওই ধারাবাহিকতার বিষয়টিতে নিশ্চয়তা আসতো, এবং একই রকম ভাবে আগামী দিনে এই ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে ওটাও উৎসাহিত হতো। এই যে আমি বলেছি একটা কাল পরশু কোন একটি সাক্ষাৎকারে, যে এই যে এত বড় বিনিয়োগ সামিট হয়ে গেল, সকালবেলা ওনারা সরকারি লোকের জন্য কথা শুনতেন, সন্ধ্যার সময় আমাদের মতো লোকের সাথে কথা বলতেন, আর একটা প্রশ্নই করতেন, সরকার তো যদি না থাকে এই সরকার, তাহলে নতুন সরকার কি এই নীতিগুলো অব্যাহত রাখবে, নতুন কিছু করবে? আপনারা কি মনে করেন কবে এটা হবে? অর্থাৎ একটা সময়ের ভিত্তিক যদি আস্থা না থাকে, তাহলে বিনিয়োগ চাঙ্গা হয় না, বিদেশি বিনিয়োগ তো আরো হয় না, দেশিটাও হয় না, বিদেশিটাও হয় না। সেটা একটা
মানে এটা প্রেডিক্টেবিলিটি মানে সম্ভাব্যতা সম্বন্ধে আস্থা সৃষ্টি করা বিনিয়োগ বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার জন্য বাস্তবায়ন, পাচার করা অর্থ ফেরত। এই যে জিজ্ঞেস করছিলেন না বাজেট নতুন কি হতে পারতো, আমার খুবই আশা ছিল এবার বাজেটে একটা নতুন উৎস হবে অর্থায়নের, এই সাধারণ রাজস্ব এবং বৈদেশিক মুদ্রার বাইরে। সেটা হলো অবৈধ উপায়ে অর্জিত সম্পদকে আমরা জাতীয় রাজস্বে অর্থায়নের একটা উৎস হিসেবে নতুন একটা খাত সৃষ্টি করতে পারবো। এইটা একটা আমার বড় আকাঙ্ক্ষার ভিতরে একটা ছিল। এখন পর্যন্ত সেটার লক্ষণ এখনো দেখি নাই। যেগুলিকে জব্দ করা হলো সেগুলো বিক্রি করা, সেই টাকাটাকে বাজেটে রাজস্বতে নিয়ে আসা, খাতে কোন খাতের নম্বর দিয়ে এটাকে ঢোকানো হবে এটাও একটা বিষয়। এটা আগে আমাদের একবার অভিজ্ঞতা আছে এটার ব্যাপারে 20 বছর আগের। এইটার একটা বড় বিষয়। এবং যারা টাকা বিদেশে নিয়ে গেছে সেই টাকাকে কিভাবে আমরা আবার বাজেটে অন্তর্ভুক্ত করব, এইটার একটা অনুশীলন আমাদের আগামী দিনে দরকার করবে। আমি তো মানে এটাকে কি বলে আশ্চর্যান্বিত হওয়ার অপেক্ষায় আছি। হয়তো আমাদের সকলকে আশ্চর্যান্বিত করে দিয়ে অর্থ উপদেষ্টা মহোদয় এরকম একটা খাতের কথা হয়তো এবারে বাজেটে বলবেন যে চুরি করা টাকা, অবৈধ উপায়ে পাচার করা টাকা, দেশের ভিতরে ব্যাংক ঋণ ফেরত না দেওয়ার টাকা, কর খেলাফির টাকা, এই সমস্ত যা আমরা 9 মাসে আহরণ করেছি সেইটাকে আমরা বাজেটের অর্থায়নের জন্য তুলে ধরলাম এইবারের বাজেটে। এইরকম একটা যদি চমক আসে ঠিক হবে না? তাহলে তো দিলেন না। বাজেট পূর্ব অর্থনীতি এখন খুবই একটা ইংরেজিতে বলে সাসপেন্ডেড অ্যানিমেশন, অর্থাৎ এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি যখন স্থির হয়ে থাকে, ওই স্থির করা উত্তেজনার ভিতরে আমরা অবস্থান করছি। আর একটু ধৈর্য ধরেন, আর কদিনের মধ্যে আমরা এটা পাবো। তবে আজকের যে আলোচনা হলো, এই আলোচনায় দেশ, জাতি এবং যারা বাজেট তৈরি করছেন যদি এখনো ছাপিয়ে না ফেলে থাকেন তাহলে উপকৃত হবেন, এটা আমি বিশ্বাস করি। এবং তার চেয়ে বড় কথা, যে তরুণ সম্প্রদায় এই আলোচনাটা করলো তাদের নেতৃত্বের প্রতি আমি আস্থা রাখি। আমরা যা পারিনি ওনারা করবেন, এই ভরসা নিয়ে এসেছিলাম। আমি বলতে চাচ্ছি, আমি এই বাজেটের সবচেয়ে বড় চমক হতে পারত যদি কর খেলাফির টাকা যেটুকু আদায় করা গেল বিভিন্ন জরিমানা ইত্যাদির মাধ্যমে, যারা ব্যাংকের টাকা ফেরত দিলেন না কিন্তু তাদের কাছ থেকে তাদের সম্পত্তি জব্দ করে সেগুলোকে বিক্রি করে বাজারে অথবা অন্য কোনো পদ্ধতিতে তাদের ব্যাংকে রক্ষিত টাকাকে এখানে নিয়ে এসে তাদের শেয়ারগুলোকে বিক্রি করে দিয়ে বিদেশে যেই টাকা চলে গেছে সেই টাকার এখন কিছু কিছু পদক্ষেপের ভিতরে আছে, সেগুলিকে আমরা যদি নিয়ে আসতে পারতাম এবং সাধারণভাবে যারা কর দেয় না এইরকম করদাতাদের টাকাকে একত্রিত করে যদি আমরা অর্থায়নের একটা নতুন খাত খুলতে পারতাম, এটা অভিনব অর্থায়নের খাত। সেটা হলো যে রাজস্ব আদায় না, বা আপনি কর পরোক্ষ বা প্রত্যক্ষ কর না, এইটা হলো অত্যাচারের কর যদি আমরা ফেরত নিয়ে আসি, আমার দুর্নীতির কর আমরা যদি এক করতে পারি তাহলে একটা অভিনব খাত হিসেবে আসবে এবং আগামী দিনে ব্যয় কাঠামোতেও এইটার একটা ভেরি বড় ধরনের ইতিবাচক প্রতিফলন থাকবে বলে মনে করি। এবং এটা আমার একটা নৈতিক অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে একটা পদক্ষেপ হবে বলে আমি মনে করি। এবার না হোক, সামনে এটা আমাদের করতেই হবে।